পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। এবং বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজে এই ফর্ম প্রকাশিত হয়েছে। বাংলার ক্ষেত্রে 13 পৃষ্ঠার একটা রিভাইজ ফর্ম প্রকাশিত হয়েছে। তো চলুন এই 13 পৃষ্ঠা ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকে সেটাই দেখে নেব। সবার প্রথমে দেখুন, একটা কথা মনে রাখবেন, এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ফর্ম যেটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু পারিবারিক ফর্ম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি ফর্ম ফিল আপ করবেন না। একটা পরিবারের মধ্যে যতজন মহিলা সদস্য থাকবে সবার জন্যই একটা সিঙ্গেল এবং কমন ফর্ম। সবার প্রথমে দেখুন এই ফর্মে লাস্টের দিকে এখানে পরিবারের ডেফিনেশন দেওয়া আছে। এখানে পরিবার বলতে কি বোঝানো হচ্ছে? পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝানো হচ্ছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে এটাই হচ্ছে এই ফর্মের ক্ষেত্রে পরিবারের কনসেপ্ট, মানে একসঙ্গে বসবাস করবে এবং এক জায়গায় রান্না বান্না হবে। এই রকম টোটাল সদস্য ওই পরিবারে যারা থাকবে তাদের জন্য কিন্তু এই ফর্ম একটাই ফিল আপ করতে হবে। এবারে চলুন দেখে নিই কিভাবে ফর্মটি ফিল আপ করবো। সবার প্রথমে দেখুন এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। এই জায়গায় লিখবেন এই ফাঁকা জায়গায়, এবং এই নামটা কিন্তু আধার কার্ডে যে নামটি থাকবে সেই নাম অনুযায়ী লিখতে হবে। এরপর ওই যে প্রধান থাকবেন ওই পরিবারে তার জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ, দিন, মাস এবং বছর এই ফরম্যাটে কিন্তু দিতে হবে। এরপর পরিবারের প্রধানের যে লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটা এখানে আপনাদেরকে স্পেসিফাই করতে হবে টিক দিয়ে। এরপর ওই পরিবারের প্রধান যিনি আছেন তার আধার নাম্বার এখানে দিতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এরপর ওই পরিবারের সদস্য সংখ্যা কত সেটা শুধুমাত্র সংখ্যাই এই জায়গায় লিখতে হবে। এরপর পুরো ঠিকানা এখানে লিখতে হবে। যোগাযোগের নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ওই পরিবারের যিনি প্রধান থাকবেন তার যে মোবাইল নাম্বার সেটা আমরা এখানে দেবো। এরপর দেখুন ওই পরিবারের প্রত্যেক সদস্যর ডিটেলস এবার আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন প্রথমেই কি আছে, সদস্য ওয়ান, অর্থাৎ প্রথম যিনি সদস্য, ধরুন ওই পরিবারের যিনি কর্মকর্তা বা হেড, তার যিনি ওয়াইফ বা তার মিসেস যিনি থাকবেন তার নাম আমরা প্রথমে একে রাখবো। এরপর তার ছেলে বা তার মেয়ে বা পুত্রবধূ যারা থাকবে পরপর একে একে আমরা সেই ডিটেলস এখানে কিন্তু ভরবো। তাহলে প্রথমে সদস্য ওয়ানের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেটা এখানে দিতে হবে। এরপর সদস্য দুয়ে সেম ভাবে জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, আধার নম্বর, সব ডিটেলস এখানে ভরতে হবে। এরপর এই জায়গায় সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। এবারে এই ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র যেহেতু মহিলারাই পাবেন এবং 25 থেকে 60 বছর বয়সী যারা মহিলা তারাই পাবেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি সদস্যদের নাম যখন লিখবেন, সবাই তো আর অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না। যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তাদের এই পাশে এখানে টিক দিতে হবে। নেওয়া যাক ওই পরিবারের যিনি প্রধান আছেন তার যিনি স্ত্রী, তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং তিনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন। তাহলে সদস্য একে ওনার নাম লিখতে হবে, অর্থাৎ ওই প্রধানের স্ত্রীর নাম লিখতে হবে। এবং তিনি যে অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করতে চাইছেন তার জন্য এখানে হাতে টিক মারতে হবে। এরপর ধরুন সদস্য দুই যেখানে আছে, এখানে ওই পরিবারের প্রধানের ছেলের নাম আছে। স্বাভাবিকভাবেই ছেলেরা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এখানে অ্যাপ্লাই করবেন না বা আবেদন করবেন না। তাহলে সেই ক্ষেত্রে সদস্য দুয়ে ওই পরিবারের ওই প্রধানের ছেলের নাম দিলেও আমি কিন্তু পাশে যে হ্যাঁ আছে সেই অপশনে কিন্তু টিক মারবো না। অর্থাৎ তিনি সদস্য হিসাবে তার নাম আমরা দিলাম, কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন না। একইভাবে ধরে নিলাম এবারে 3 নম্বর সদস্য যিনি আছেন তিনি হচ্ছেন ওই পরিবারের পুত্রবধূ, তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তাহলে সেই ক্ষেত্রে এই সদস্য তিনে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ওই পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর সমস্ত কিছু লিখে এইখানে যে হ্যাঁ আছে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য তিনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন এখানে টিক মারবো। ঠিক এইভাবে ওই পরিবারের যদি আরো কোনো সদস্য থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবো। এরপর দেখুন আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ এবারে পরিবারের প্রধান থেকে শুরু করে যত সদস্যের নাম আমি এখানে লিখলাম প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর ওই পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের এপিক নাম্বার এবং পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর দেখুন আছে বিভাগ। বিভাগ বলতে ওই যে পরিবারটা, ওই পরিবার কি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি নাকি এসটি ক্যাটাগরি নাকি ওবিসি ক্যাটাগরি নাকি অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা ইডব্লিউএস, সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখুন আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না।
এরপর দেখুন, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ডের ধরন কিরকম, মানে অন্তর্দয় কার্ড নাকি এসপিএইচএইচ কার্ড নাকি পিএইচএইচ কার্ড নাকি RKSY1 কার্ড নাকি ভর্তুকিহীন কার্ড, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে প্রতি মাসে রেশন তাহলে হ্যাঁ হবে, আর যদি না তোলে তাহলে না। এবারে আপনি যেই বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির স্ট্যাটাস জানতে চেয়েছে, যে সেই বাড়িতে তিনটে কি বা তার বেশি রুম আছে, যেটা পাকা রুম বা পাকা বাড়ি। তাহলে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হাতে টিক মারবেন, যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। এবারে আছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের যদি নিজস্ব কোনো জমি থাকে পুরো পরিবারের যে কোনো ব্যক্তির নামে, তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে, না থাকলে না উল্লেখ করতে হবে। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশনের নথি বা মিউটেশনের নথি যা আছে আপনাদের কাছে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এরপর দেখুন আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যেটা শতকে আপনাদের এখানে উল্লেখ করতে হবে, যে টোটাল আপনাদের কত জমি আছে সেই জমির পরিমাণটা শতক যে একক আছে সেই এককে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আপনার পরিবারে কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনাদের 4 হুইলার আছে, যেটা কিন্তু আপনার কমার্শিয়াল পারপাস ইউজ করেন না, প্রাইভেট পারপাস ইউজ করেন। তো সেই রকম যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। যদি থাকে তাহলে গাড়ির সংখ্যা বা কতগুলো গাড়ি আছে সেটা উল্লেখ করবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ করবেন। আর আপনার গাড়িটি কি গাড়ি, জিপ নাকি ট্রাক্টর, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং কোন মডেল সেটা উল্লেখ করতে হবে। এবার পরিবারের সদস্যদের যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে এক্ষেত্রে না লিখতে হবে। ওই পরিবারের যদি কোনো সদস্যের স্বাস্থ্য বীমা থাকে, সেটা সরকারি বা বেসরকারি, সেটা এখানে উল্লেখ করতে হবে এবং ওই প্রিমিয়ামের যে ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে। সাপোজ যদি কোনো সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে এখানে সরকারি উল্লেখ করতে হবে, যদি কোনো প্রাইভেট কোম্পানির কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে সেই ক্ষেত্রে বেসরকারি উল্লেখ করতে হবে এবং তার প্রিমিয়ামের ডিটেলস আমরা দেবো। এরপর যদি কোনো সদস্য ওই পরিবারের ইনকাম ট্যাক্স দেয় তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং প্রত্যেক সদস্যের প্যান ডিটেলস অর্থাৎ প্যান কার্ডের ডিটেলস দিতে হবে, যদি প্যান কার্ড থাকে, না থাকলে না করবেন। এরপর ওই পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ধরন এখানে উল্লেখ করতে হবে। দেখুন, তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করে নাকি বেসরকারি ক্ষেত্রে চাকরি করে নাকি অন্য কোথাও, নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য, এখানে উল্লেখ করতে হবে। প্রধান সহ মানে ওই পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের ক্ষেত্রে কিন্তু এটা উল্লেখ করতে হবে। এরপর ওই পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে এবং কোন সদস্য শিক্ষিত, অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এরপর ওই পরিবারের কোনো সদস্য যদি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার যদি প্রাক্তন অথবা বর্তমান ধারক হন তাহলে সেটা উল্লেখ করতে হবে এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারও দিতে হবে। যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হন সেটা উল্লেখ করতে হবে এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারও দিতে হবে। এরপর যদি কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন সেটাও এখানে উল্লেখ করতে হবে এবং পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ ওই পরিবারের টোটাল যে মেম্বার আছে সমস্ত মেম্বারের টোটাল যে বার্ষিক আয় সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর যদি কোনো পরিবারের সদস্য সিএ তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এরপর যদি কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো এআরডি থেকে কোনো ফেসিলিটি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইরকম যদি কোনো বেনিফিট যদি ওই পরিবারে কোনো সদস্য পান তাহলে সেটাও এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপর যদি কারোর এসআইআর 2026 থেকে সাপোজ নাম ডিলিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কেউ যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর যদি ওই পরিবারে কোনো শিশু সদস্য থাকে এবং সে যদি কোনো স্কুলে পড়ে তাহলে তার ডিটেলস কিন্তু দিতে হবে, অর্থাৎ বিদ্যালয়ের নাম, কোন ক্লাসে পড়ে, শিশুর নাম এবং ওই যে স্কুলটা সেটা কি ধরনের স্কুল, মানে বেসরকারি স্কুল নাকি সরকারি স্কুল নাকি স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা নাকি অন্যান্য স্কুল, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর ওই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে, টিকাকরণ শুরু হয়েছে তাও বলতে হবে, আর যদি টিকাকরণ হয়নি সেটাও আপনাকে উল্লেখ করতে হবে এবং যদি টিকাকরণ হয় তাহলে টিকাকরণের যে কার্ডের যে আইডি সেটা আপনাকে এখানে দিতে হবে, আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ আপনাকে এখানে স্পষ্টভাবে জানাতে হবে। এরপর ওই পরিবারের কোনো সদস্য যদি সরকারি প্রকল্পের সুবিধা যদি ডিবিটির মাধ্যমে পান তাহলে সেগুলো এখানে উল্লেখ করতে হবে একটা একটা করে এবং যদি কোনো কারণে ওই বেনিফিট যদি ওই সদস্য প্রত্যাহার করতে চান তাহলে দেখুন এখানে একটা কলাম আছে, এই পাশে দেখুন হ্যাঁ আছে, ওই হ্যাঁতে কিন্তু টিক মারতে হবে এবং প্রত্যেক সদস্যের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এটা কিন্তু ফিল আপ করতে হবে। এরপর দেখুন এখানে একটা আপনাদের ডিক্লারেশন দিতে হবে যেখানে পরিষ্কারভাবে লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে
উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এইরকম একটা ডিক্লারেশন থাকবে। এই ডিক্লারেশনটা ভালো করে আপনারা পড়ে নেবেন এবং তারপরে এখান দেখুন পাশে একটা স্বাক্ষর বলে জায়গা থাকবে যেখানে আপনাকে সিগনেচার করতে হবে। এরপরের যে পোর্শনটা দেখুন আছে, এটা যিনি সরকারি আধিকারিক থাকবেন যারা আপনার এই ফর্মটি ভেরিফিকেশন করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন, তিনি এখানটা তার তথ্য এখানে দেবেন এবং তিনি ফিল আপ করবেন, এটা আপনারা করবেন না। এবং যদি কোনো কারণে আপনার ফর্মটি ক্যান্সেল হয় বা রিজেক্ট হয়ে যায়, তার কি কারণ সেটা দেখুন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যিনি সরকারি আধিকারিক থাকবেন তিনি এখানে উল্লেখ করবেন এবং লিখে এই ফর্মটি তিনি সাবমিট করবেন। তাহলে আপনাদের এই দুটো জায়গা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এগুলো অফিসিয়াল পারপাসে ফিল আপ হবে। আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ফর্মটি ফিল আপ করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ অনেক বড় ফর্ম। ঠান্ডা মাথায় তাড়াহুড়ো না করে ফর্মটা ফিল আপ করে ভালোভাবে দেখে নিয়ে তারপর আপনারা জমা দেবেন।